पहले पति से डाइवोर्स नहीं दिया, दूसरे के साथ रहना है और पुलिस प्रोटेक्शन भी दे। Adi da da a, adi da da o, adi da da a, adi da da e. Just love me, just love me. मैं अकेला मेरी चारों तरफ हसीनों का मेला. Adi da da a, adi da da a, adi da da o, adi da da e. Just love me, just love me. হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতেই যে গানটা গাইলাম, কাকে উদ্দেশ্য করে গাইলাম, কাকে ডেডিকেট করলাম? আমাদের ওয়াইটির নতুন সদ্যজাত ক্যাসেনোভা। এবার ক্যাসেনোভা ওয়ার্ডটা শুনে আমি জানি অনেকেই এখন গুগল দাদু ক্যাসেনোভা কি, তার মধ্যে একজন তো ডিগ্রিধারী অশিক্ষিত, সে তো সঙ্গে সঙ্গে গুগল দাদু ক্যাসেনোভা বলেছে। ইপসিতা মানেটা কি? ক্যাসেনোভা মানে যার একের বেশি অনেক মহিলাদের সাথে সম্পর্ক, হ্যাঁ, যার কেউ ছেলে ধরা টাইপ আমরা বলি না, ছেলে ধরা না, ওটা তো মেয়েদের জন্য বলা হয়, মানে ওই তার উল্টোটা মেয়ে ধরা, মানে একই সাথে অনেকে নাচাচ্ছে একসাথে, এরকম ধরনের ক্যারেক্টার যারা হয় তাদের ক্যাসেনোভা বলা হয়। তো এখন আমাদের হোয়াইটির সদ্যজাত ক্যাসেনোভা কে? আর কে? সন্দীপ। আবার কে? সব কিছুই তো এখন সন্দীপকে ঘিরে, ওয়াইটিতে সব কিছুই সন্দীপ। তো যাই হোক, এখন তার সম্পর্কে শোনা যাচ্ছে যে তার একটা নয় অনেকগুলো সম্পর্ক। ও মাই ডগ, যে কিনা একটা বউকেই ঠিক মতো মানে সে দিতে পারছিল না, সময়, সেই জন্য বউ অন্য একজনের সাথে তারই পাশে শুয়ে সেক্স চ্যাট করতো। তার এখন দেখা যাচ্ছে যে সে একসাথে এতগুলো মেয়েকে হ্যান্ডেল করছে। ও হো, তাহলে যে এই যে ও অপারগ, ওর দ্বারা কিছু হয় না। এসেছে অনেক মানুষ একসময় কি এসেছে, ওর তো হয় না কিছু। আজকে যেই আর কি গল্প শোনাচ্ছে বসে বসে আমাদের ডিগ্রিধারী অশিক্ষিত, যে বাবা ভাবতে পারিনি এত তেজ, এত इतना तेज। हाँ, पप्पू का साबुन स्लो था क्या? मतलब संदीप का साबुन स्लो था क्या? नहीं था ना, वो तो कृषाणु को देख के ही पता चल जाता है कि स्लो नहीं था, दौड़ता था। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এখন সন্দীপের সম্বন্ধে হঠাৎ করে এতদিন এই যে হেসে কত হাসাহাসি, তারাপীঠে গিয়েও কী বা করতে পেরেছে, সীমার সাথেই বা কী করতে পেরেছে, তার মেয়ের সাথেই বা কী করতে পেরেছে? ওর তো কিছু হয় না। ওকে কে বলেছে? খুদ কে বলেছে? টিন আর কি, ও যার দালাল, ও যার দালাল, ও যে ওর মনিব, সেই মনিব বলেছে যে ওর তো কিচ্ছু হয় না। আজকে সেগুলো সমস্ত কিছু দর্শকদের কাছে বলে টোলে সেটাকে সবাইকে বিশ্বাস করিয়ে, যারা ওখানে কমেন্টের মাধ্যমে কি খিল্লি এ বাবা, একদম পাপ্পু কা সাবুন স্লো হ্যাঁ বলে কি খিল্লি, তারাই এখন বলছে ওরে বাবা, একসাথে এতগুলো মেয়েকে ট্যাকেল করছে, মানে বুঝতে পারছেন ব্যাপারটা? তো যাই হোক, এখন নতুন একটা কনসেপ্ট এসে কি, যে সন্দীপের সম্পর্কে বেশ কিছু কথা শুনতে পাচ্ছি। তো সবার আগে বলি, আজকে এই ভিডিওটা সব মিক্স অ্যান্ড ম্যাচ, যেহেতু আমি একটা দিন পুরোপুরি কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও সেরকম দেখতেও পারিনি, তবে যেটুকু দেখার দরকার, অবশ্যই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা আমাকে বলেছেন যে এইটা দেখো, ওইটা দেখো, এইটুকু দেখো, তাহলে তুমি মোটামুটি কি চলছে ব্যাপারটা বুঝতে পারবে। তো সেখানে চলতে গিয়ে দেখলাম যে এখন এটাই মানে সবাইকে বলা হচ্ছে যে সন্দীপ পরকীয়া করছে, ঠিক আছে? তো সন্দীপ পরকীয়া করছে, এবার সবার আগে জানতে হবে পরকীয়ার ডেফিনেশনটা কি। তো সেই পরকীয়ার ডেফিনেশনটা আমাদের কে বলেছিল ওয়াইটিতে? সবার প্রথম বলেছিল আমাদের এই ডিগ্রিধারী অশিক্ষিত, যাকে কিনা সবাই দর্শকরা, মানে আমি ডিগ্রিধারী অশিক্ষিত নাম দিয়েছি, আর সবাই নাম দিয়েছে ঘোড়ামুখী, লোটে শুটকি, ডাইনি, আর অনেক নাম আছে। হ্যাঁ, তো যার যেরকম মনে হচ্ছে সে সেরকম নাম দিয়েছে। নতুন একটা নাম পেয়েছে শুকনো বরবটি, তো এরকম অনেক নাম পেয়েছে। আরও দীপ্তিদির নাম অনেকগুলো আছে, সেগুলো একটু নিতে আমার কেমন যেন লাগে, বাট দারুণ নাম, মানে একদম ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাম। তো সেই ডিগ্রিধারী অশিক্ষিতই সবার প্রথমে সংজ্ঞাটা দিয়েছিল, পরকীয়ার সংজ্ঞা কি। তো সেখানে বলা হয়েছিল, যদি কোনো বিবাহিত পুরুষ বা নারী কোনো বিবাহিত থাকা অবস্থাতে কোনো অন্য বিবাহিত বা অবিবাহিত পুরুষ বা নারীর সাথে শারীরিক ও মানসিকভাবে যুক্ত হয়, তাহলে সেটাকে বলে পরকীয়া, ঠিক আছে? তাহলে এটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের একটা পুরো সংজ্ঞাও দিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে বলেছিল অবশ্যই শুধু মানসিকভাবে যুক্ত হলে হবে না, শারীরিকভাবেও যুক্ত হতে হবে। আর শারীরিক বলতে এখানে ইন পার্সন, দুজন একজনের সাথে একজনের দেখা
দেখা করা নয়, শারীরিক বলতে এখানে সহবাস করতে হবে। সহবাস যদি আমি আরও ভালো করে বলতে মানে বোঝানোর জন্য বলতে হয় তাহলে বলতে হবে ইন্টারকোর্স করতে হবে, তবে গিয়ে এটা পরকীয়া বলে গণ্য হবে, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, শুধু মানসিকভাবে তোমাকে আমি আই লাভ ইউ বলছি, ও তুমি আমাকে আই লাভ ইউ বলছো, আমি তোমার জন্য সারা জীবন থাকবো, তুমি আমার জন্য সারা জীবন থাকবে, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার জন্য চাঁদ সূর্য তারা নিয়ে আসবো, হ্যাঁ, এইসব কথা শুধু মুখে বললে চলবে না। এটা তো থাকবেই, তার সাথে সাথে কি করতে হবে, শারীরিকভাবে যুক্ত হতে হবে। ঠিক আছে, তো এইবার হচ্ছে কি সেটা নিয়েই যখন প্রথম কথা হয়েছিল, যখন এই সংজ্ঞাটা দিয়েছিল এই মন্দিরার ক্ষেত্রে প্রথমটা উঠেছিল, তো সেখানে বলেছিল যে হ্যাঁ শারীরিকভাবেও যুক্ত, কারণ সেটা মন্দিরেই ওকে বলতে বলেছিল। তো এবার যখন টিনের হাল ধরলো, ওই পরকীয়াটা ছেড়ে এবার যখন এই পরকীয়াতে আসলো, যখন হাল ধরলো তখনও যখন সবাই ওকে নানা কথা বলছিল, তো সেখানেও বলছিল যে ও তো একজনের সাথে শুধুমাত্র সেক্স চ্যাট করেছে, তো সেটা তো পরকীয়া হতে পারে না, কারণ শারীরিকভাবে তো যুক্ত ছিল না যখন ওই বাড়িতে ছিল। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি যে এই ঘটনার অনেক আগে যখন একবার বাপের বাড়িতে গেছিল তখনই ও এর সাথে দেখা করেছিল। এবার সেখানে এর সাথে দেখা করেছিল, সাথে বান্ধবীর বাড়িতে গেছিল। এবার বান্ধবীর বাড়িতে কি হয়েছে না হয়েছে সেগুলো আমরা না দেখলেও আমরা ধরে নিতে পারি, আইডিয়া করতে পারি, কিন্তু আইডিয়ার ওপর বেস করে তো কোনো কিছু হবে না, আইডিয়ার ওপর বেস করে কোনো কিছু হয় না। তো সেই জন্য আমি বলছি সে সময় ও চলে এসেছিলো, আবার নিজের সংসার করছিল, তো তারপর তলে তলে পরকীয়াটা চালিয়ে গেছে। তো তারপর যখন ও বেরিয়ে গেছে তারপর কিন্তু অনেক ঘটনা হয়েছে যেগুলো কিন্তু কোনো রকমভাবেই আনদেখা করা যায় না। তার মধ্যে প্রধান কি, যখন এখান থেকে চলে গেছিলো তখনও কিন্তু এদিক ওদিক বন্ধুর বাড়ি রাত্রি যাপন করা, সারাদিন যাপন করা। রাতটা আমি কোনো মনে করি না ইম্পর্টেন্ট ব্যাপার, কোনো মানুষ যদি কোনো অসতিপনা করতে হয় সে দিনেও করতে পারে, তার জন্য যে রাতই হতে হবে এরকম আমার কাছে এরকম কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে, তো দিনের বেলাও সারাদিন ঘুরেও কিন্তু মানুষ অনেক উইয়ো ঝুইয়ো রুমে ঘোরে আজকাল, আমরা জানি শুনেছি। তো সেক্ষেত্রে সেরকম কিছু হতে পারে। তার উপর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা, নিজের ও যেটা দিয়েছে মানে স্টেটমেন্ট দিয়েছে একটা কমিউনিটিতে, পুরো স্টেটমেন্ট যে হ্যাঁ এর সাথেই আমার সম্পর্ক, এর সাথে আমি দীর্ঘদিন ধরে এর হাত ধরে আছি, এর সাথেই আমার সমস্ত কিছু লিখেছে। এবার যার সম্পর্কে লিখেছে সে আবার বিভিন্ন চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়েছে, সেখানে কিন্তু ও বলেছে যে বাড়িতে অশান্তির কারণে ওকে বাড়ির থেকে যখন বার করে দেওয়া হচ্ছিল তখন ও গিয়ে ওকে অন্য জায়গায় রেখেছে। ঠিক আছে, ওর সাথে ও অন্য জায়গায় থাকছে। ওরই এই টিনেরই যত বদ্দি ছদ্দি তারা বলেছে যে ওরা লিভ ইন করছে, 6 মাস পর বিয়ে হবে। এবার এই লিভ ইন সম্পর্কে আপনাদের একটা ছোট্ট ভিডিও দিচ্ছি, আপনারা দেখুন, তারপর আমি আসছি। मैडम भारत में रहना, इंडिया में कुछ संस्कृति है कि नहीं यहाँ की? जी सर। पहले पति से डाइवोर्स नहीं दिया, दूसरे के साथ रहना है और पुलिस प्रोटेक्शन भी दे। सर हस्बैंड मारता पीटता है। वो डोमेस्टिक वायलेंस उसकी पुलिस में रिपोर्ट करिए, उसका ये इलाज थोड़ी कि आप दूसरे के साथ रहने लगो। लिव इन का अनमैरिड लोग का कॉन्सेप्ट है, एक मैरिड और एक अनमैरिड, उसका लिव इन का कॉन्सेप्ट नहीं है। जरा संस्कृति डिसाइड करते हैं क्या चल रही है, क्या जमाना है। তো দেখে নিয়েছেন, এখানে কোর্ট কিন্তু বলছে এটা মহামান্য একটা কোর্টের অংশ। সেখানে আদালতের জজ সাহেব জিজ্ঞাসা করছে একজন মহিলাকে যে তুমি এরকম করছো কেন, তুমি যে একজনের সাথে থাকছো, তখন বলছে বর মারতো, তাই জন্য আমি এর সাথে লিভ ইন করছি। তখন জজ সাহেব কিন্তু পরিষ্কার বলছে যদি বর মারতো মানে ডোমেস্টিক ভায়োলেন্স, তাহলে তার জন্য তোমায় থানায় ডায়েরি করতে হতো, তোমায় কেস করতে হতো, তোমায় ডিভোর্স দিতে হতো, তারপর গিয়ে তুমি একজনের সাথে থাকতে পারতে। কিন্তু এখানে লিভ ইনের কনসেপ্টটা এটাই যে একজন বিবাহিত থাকলে কিন্তু চলবে না, হয় দুজনকেই একেবারে অবিবাহিত থাকতে হবে বা দুজনকেই ডিভোর্সি থাকতে হবে। একজন বিবাহের মধ্যে রয়েছে, একজন অবিবাহিত বা ডিভোর্সি হলে কিন্তু চলবে না। তাই এদের লিভ ইনের যে কনসেপ্টটা সেটা সম্পূর্ণ ভুল, আর এটা সম্পূর্ণ ইললিগাল। আর এটা যে সত্যি ওরা যে থাকছে, তো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আইন আদালত একটাই জিনিস বোঝে, সেটা হচ্ছে সাক্ষী প্রমাণ। তো প্রচুর সাক্ষী, প্রচুর প্রমাণ নিশ্চয়ই পেয়ে যাওয়া যাবে। যেই অঞ্চলে ওরা থাকছে, যেখানে ওরা থাকছে, সেখান থেকে কেউ না কেউ নিশ্চয়ই
সত্যি কথাটা বলবেই। যদি যদি আদালত থেকে ডাকা হয় তখন আদালতকে তো অবমাননা আর অমান্য করতে পারবে না, ডাকবে। আর গীতার ওপর হাত রেখে যখন জিজ্ঞাসা করা হবে তখন তাকে কিন্তু বলতেই হবে। আর সবার দ্বারা কিন্তু ধর্মকে উপেক্ষা করে মিথ্যে কথা বলা সম্ভব হয় না। সবাই এই অশিক্ষিত ডিগ্রিধারীও নয়, সবাই টিনও নয়, আর সবাই এই ফোকলাও নয়। আর সবচেয়ে বড় কথা, সবাই এই ফোকলার বাবা নয়। ও মাই গড, আমি শুনে অবাক হয়ে গেছি যে এই ফোকলার বাবা নাম্বার, যেই নাম্বারটায় কিছুদিন আগেও ফোন করে একজন মহিলা ফোন করেছিল, বলেছিল যে টিন্দি আছে, তখন বলছিল হ্যাঁ 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 আছে, হ্যাঁ আপনি কে বলছেন? আমি আমি ওই ওদের বাড়ির পাশেই থাকি কাকা, বলেছিল। সেই নাম্বারে সেইখান থেকেই ফোন করেছে, ফোন করে আর সেই নাম্বার থেকেই আবারও ফোকলা কল ব্যাক করেছিল সেই মহিলাকে, দিয়ে বলেছিল যে আপনি আমার বাবাকে ফোন করেছেন কেন, কী জন্য? আমরা কি টিনের ঠেকা নিয়ে রেখেছি, বলেছিল তো, মনে আছে তো। আর টিনও নিজে স্বীকার করেছিল যে আমি তো এই তো ঘোনা বাড়িতে রয়েছি, হ্যাঁ যাবো, এই তো আজকে এসছি, দুদিন পর যাব, বলেছিল। তো এখানে এই যে কল রেকর্ডিংটা, সেটা আদালতে দেওয়া হলেও কিন্তু সেখানে আদালত সেটা মানে যদি চায় জায়গা মতো পাঠাবে যে এটা সত্যি না মিথ্যে সেটা বিচার করার জন্য। ভয়েস টেস্টিং হবে, সমস্ত কিছু টেস্টিং হবে, এমনকি যে সার্ভিস প্রোভাইডার, সেই সার্ভিস প্রোভাইডারকে ওই দিনের ওই কলের অংশটা পুরো বার করে সেখান থেকে মিলিয়ে দেখা হবে যে হ্যাঁ সত্যি এটা এই কলেরই অংশ কিনা। আপনারা কতদূর জানেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের এই যে মনে করুন, ধরো আপনি মনে করলেন একটা ছবি ডিলিট করে দিলেন, একটা ভিডিও ডিলিট করে দিলেন, এই যে ডেটাগুলো, আপনি কি ভাবছেন যে এই যে আপনি ডিলিট করে দিলেন বলেই কি সব ডিলিট হয়ে গেল? না, এই যত পৃথিবীতে যত ডেটা আছে কোনো ডেটাই কিন্তু পুরোপুরি ডিলিট হয় না, সেটাকে ঠিক রিকভার করে আনা যায়। আর সেটা করার জন্য অবশ্যই সেরকম পারমিশন লাগে, বিশেষ কারণে তবে গিয়ে ডেটা ওরকমভাবে উদ্ধার করে নিয়ে আসা হয়। তো সেখানে একটা মানুষের জীবন, মানে একটা নয় অনেকগুলো মানুষের জীবনের যখন বিচার করা হবে তখন কিন্তু সেই জিনিসটাকে সত্যিকারেরই সেরকমভাবে মর্যাদা দিয়ে সেখান থেকে ডেটা উদ্ধার করে নিয়ে এসে তবে গিয়ে বিচার করা হবে। আমাদের দেশের আইনের কনসেপ্ট একটাই যে 100টা অপরাধী ছাড়া পেয়ে যাক কোনো ব্যাপার নয়, কিন্তু একটা নিরপরাধও যেন শাস্তি না পায়, যেন তার উপর অন্যায় না হয়। এটা আমাদের দেশের যে আইন ব্যবস্থা তার মূল ভিত্তি। এটা আপনারা অনেকেই জানেন, হয়তো আমি অনেকবার এটা বলেছি। তো সেক্ষেত্রে যখন বিচার করা হয় নানান রকম দিক দিয়ে বিচার করা হয়, সব তথ্য প্রমাণ কিন্তু খুব ভালো করে তুলে আনা হয়। তো যাই হোক, সেখান থেকে তো বেরিয়েই যাবে। আর তাছাড়া প্রচুর মানুষ এরকম রয়েছে যারা কিনা ওদের সবসময় দেখছে ওখানে যেতে আসতে থাকতে, তারপর এই যে মুদির দোকানে বসতে, তো তারাও কিন্তু ওখানে প্রশ্ন করবে। আর সবচেয়ে বড় কথা, প্রশ্ন যদি ওকে করা হয়, টিনকে যদি প্রশ্ন করা হয় যে তোমার যে প্রোডাক্ট তুমি প্রমোশন করবে সেইটার ঠিকানা কেন ওই অঞ্চলের ওইখানের মিস্টার পি সরকার, কেন তোমার সাথে ওনাদের কি সম্পর্ক, কোনো উত্তর আছে? আমি মানছি তুমি তুমি কি ওদের মানে ওরা কি তোমাদের কোনো নিকট আত্মীয় হয়, কোনো রকমভাবে কোনো আত্মীয়তা প্রমাণ করতে পারবে না। তারপর কি ও থাকে বাবার বাড়িতে, তো তুমি বাবার বাড়িতে থাকো, তাহলে তোমার প্রোডাক্ট তোমার বাবার বাড়িতেই আসার কথা, কেন ওখানে আসবে? তাই না? এখন সেটা দেখছি বাবার বাড়িতে একটা আসলো। তো যাই হোক, টিনের ভিডিও নিয়ে পরে কথা হবে। এখন সন্দীপকে নিয়ে যে কথাগুলো বেশ কিছু কথা বলার দরকার সেটা বলছি। তো যাই হোক, সেখানে পরিষ্কার হয়ে গেল কি, এই যে যারা সন্দীপকে নিয়ে কিছুই পারে না বলতো, তারা আজ বলছে যে সন্দীপের এত ক্ষমতা যে একসাথে এতগুলো মহিলাকে ট্যাকেল করছে আর তাদের সাথে সম্পর্ক করছে। তবে এইবার বলুন এই যে আমরা যে কথাগুলো শুনলাম, সেটা হচ্ছে গিয়ে এই ডিগ্রিধারী অশিক্ষিতর কাছ থেকে যে কথাগুলো শুনলাম, যে সেই কথাগুলোর মধ্যে কি বলল, সন্দীপ পরকীয়া করছে। এবার হচ্ছে গিয়ে সন্দীপ সবার আগে কবে দেখা গেছে তার ডেটটা দেখা হবে। সেই সময় কি ওর বিয়ের মানে বউয়ের সাথেই থাকতো, বউয়ের সাথে সেপারেশনের মোটামুটি 6 মাস কেটে গেছে, 6 মাস সেপারেশন অবস্থায় রয়েছে। তারপর যদি তাকে একজনের সাথে কোথাও কফি খেতে দেখা যায়, আরেকজনের সাথে যদি ডিনার করতে দেখা যায়, আরেকজনের সাথে যদি লাঞ্চ করতে দেখা যায়, কারুর কি কোনো আপত্তি থাকার প্রশ্ন আছে? আর সবচেয়ে বড় কথা, সন্দীপ নিজেই আমাদের কাছে সেটা স্বীকার করেছে যে হ্যাঁ, আমার জীবনে এরকম কেউ আছে যার সাথে আমি দুটো কথা বলে শান্তি পাই।
তো দুটো কথা বলে শান্তি পাওয়া মানেই সেটা পরকীয়া, সেটা তো তোমাকে আমাকে প্রমাণ করতে হবে, তাই না? তো এবার সেটা প্রমাণ করার জন্য আসলো কি না, আসানসোলের একটা ঘটনা। আসানসোলের প্রথমে সুকন্যা বলে একটা নাম আমি পাচ্ছিলাম, তো সুকন্যা বলে যার নামটা পেলাম তাকে খোঁজ করে দেখলাম, হ্যাঁ আসানসোল বার্নপুরে এরকম একজন আছে যে কিনা আমাদের অনেকেরই ফ্রেন্ড লিস্টে আছে, তাকেই হয়তো টার্গেট করা হচ্ছে। তো সে কিন্তু অবিবাহিত, তো বিবাহিতর কোনো ব্যাপার না, তার মানে এটা একটা অন্য। আবার আরেকজনের কথা হচ্ছে সে বিবাহিত, কিন্তু বিবাহিত তার সাথে সে সন্দীপের সাথে দেখা করতে এসছে, কফি খেতে এসছে, গাড়িতে ঢুকেছে, গাড়ি ডান্সও করেছে, ডান্সিং কারও হয়েছে, তার সত্ত্বেও ওনার মানে আইডেন্টিটি বলতে চায় না। কেন? কারণ তাহলে ওনার সংসার ভেঙে যাবে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে পরকীয়া করে সে সংসার ভাঙার তো ভয় পায় না। এই যে টিন যখন করেছিল, ও কি সংসার ভাঙার চিন্তা করেছিল? আমরা যখন ওর সম্পর্কে দেখিয়েছিলাম, আমরা কি চিন্তা করেছিলাম যে ওর ঘর ভাঙবে না সংসার? পরকীয়া মানেই তো ঘর ভাঙা, রাস্তা তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, যে এই যে যেটা শুনেছে কোথা থেকে শুনেছে, তার সম্পর্কে এরকমভাবে কিছু বলতে পারছে না পরকীয়ার কথা, কারণ জানে তাহলেই কিন্তু প্রমাণ দরকার। সেই ফ্যামিলির থেকে থানা পুলিশ সমস্ত কিছু হতে পারে, কারণ হতেই পারে কোনো মানুষ একজন মানুষের সাথে দেখা করতে গেছে, সে হয়তো সন্দীপের কোনো কি যেন বলে সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবারের সাথে দেখা করতে গেছে, ওই এরিয়ায় গেছে, সাবস্ক্রাইবারের সাথে দেখা করতে গেছে, শুনেছে ওই এরিয়ায় আছে, সাবস্ক্রাইবার এসছে, সাবস্ক্রাইবারের সাথে মিট করেছে। হতেই পারে সে মনে করেছে যে না আমি ক্যামেরায় আসবো না, কারণ যেহেতু দেখছেই যে কারোর সাথে কারোর ক্যামেরা শেয়ার করা মানেই তাকে তার সাথে শুইয়ে দেওয়া হচ্ছে, তো এই ভয়টাই হয়তো পেয়েছিল। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তো সেই জিনিসটাই হয়েছে, বুঝতে পারছেন আশা করি। তো যাই হোক, যার সম্পর্কে এবার কথা বলা হচ্ছে, তো তার কথা বলি। তার হাজব্যান্ড কলকাতায় থাকে, বাড়িতে থাকে না। তার মানে চিন্তা করে দেখুন, যার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে, হাজব্যান্ডকে পায় না, তার মানে তার একটু হলেও তো শারীরিক নিড তো রয়েছে। তাহলে এই যে যারা আজকে বলছে এত কথা, যারা টিমকে এত সাপোর্ট করেছে, তাদের তো উচিত এই মহিলাকেও সাপোর্ট করা, এই মহিলাকেও সাপোর্ট করা উচিত। কারণ তারও শুনলাম নাকি 1.5 বছরের বাচ্চা, তার মানে তারও অল্প বয়স। তো তার একটা অল্প বয়সী মহিলা, তার নিড আছে না, তার হাজব্যান্ড বাইরে থাকে, তাই না? যদি এই দিক দিয়ে বলতে চাই, তাহলে তো সেটাকে নিয়ে এত নোংরামি করার কোনো দরকারই নেই। আর এখানে এবার আপনারা চিন্তা করে দেখুন, গাড়ির মধ্যে কখনো কি সহবাস সম্ভব? হ্যাঁ মানছি, চুমা চাটি অনেক কিছু হতে পারে গাড়ির মধ্যে, কিন্তু সহবাস কি সম্ভব? যদি না হয় তাহলে তো এটা পরকীয়া হলো কি? তো তারপর বলছে যে এখানে গাড়িতে তো ওরা ছিল, কিন্তু আরেকজন কেউ ছিল পুরুষ, সে কিনা বাইরের থেকে লক্ষ্য করছিল, ঠিক আছে? তো কে সেই রহস্যময় পুরুষ? অবশ্যই সেটা বলবো, অবশ্যই সেটা আমি আমার মতো করে বলবো। তো যাই হোক, এখানে এবার চিন্তা করে দেখুন, অনেকের সাথে ওর সম্পর্ক, সন্দীপের সম্পর্ক জোড়া হচ্ছে, কিন্তু একটারও প্রমাণ দেখা যাচ্ছে না। তো এই কথাগুলো যে আসানসোলে গেছে, সেখান থেকে বেরিয়েছে, একদিন বেরিয়ে কফি শপে গেছে, মলে গেছে, একদিন বেরিয়ে অন্য একটা জায়গায় গেছে, করে যে কথাগুলো বলছে, আচ্ছা এইগুলো চিন্তা করে দেখুন তো, ওর ব্লগ থেকে বার করা যায় না? ওর ব্লগে আমরা দেখিনি যে ও যখন আসানসোলে গেছিল তখন ও বেরিয়েছিল, তো নিজেই বলেছে যে ঘুরেছি, বেরিয়েছি, একটু জায়গাটা এদিক ওদিক করছিলাম, দেখছিলাম, এরকম তো আমরা দেখেছি। তো তার সাথে কে ছিল? সন্দীপের সাথে কে ছিল? সন্দীপের সাথে সোনু ছিল। ভালো করে চিন্তা করে দেখুন, সন্দীপ যখন বেরিয়েছিল একদিন, যেদিন সবাইকে নিয়ে বেরিয়েছিল, তাছাড়াও বেরিয়েছিল তখন কিন্তু ও সোনুকে নিয়ে বেরিয়েছিল। তাহলে এই যে পুরুষের কথা বলছে, সেই পুরুষটি আর কেউই নয়, এই বাচ্চা ছেলেটিকে পুরুষ সাজিয়ে বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এই পুরুষ বলে কথাটা সত্যিকারের লাগবে বলে। তো এখানে আমার পরিষ্কার মনে হচ্ছে এটাই, যে এই গল্পের গরুটাকে গাছে চড়ানো হচ্ছে, যে ওখানে ওকে সন্দীপকে যাতে পরকীয়ারত যদি বলা যায়, তাহলে ও পরকীয়া করেছে, এও পরকীয়া করেছে, তাহলে চলো এবার এদের মিল করিয়ে দিই, এই কনসেপ্টটা আনার চেষ্টা করা হচ্ছে। এমনিতেই কদিন আগে দেখেছেন সব দিকেই, সব জায়গা থেকেই একবার না একবার কিন্তু এই রবটা উঠছে, চলো মিল করিয়ে দিই, উঠছে তো দেখুন, মিল আমি সবসময় বলছি, মিল করা না করাটা সম্পূর্ণ তাদের ব্যাপার। সন্দীপের সাথে অন্যায় হয়েছে, যদি সন্দীপ মনে করে যে আমার সাথে যে অন্যায় করেছে তাকে আমি ক্ষমা করে দেবো, সেটা সম্পূর্ণ সন্দীপের ব্যাপার। টিন যদি মনে করে যে আমার সাথে আমার বর অন্যায় করেছে, আমি ক্ষমা করে দেবো, সেটা আমার ব্যাপার, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। এখানে আমরা আপত্তি কিছুই করতে পারি না,
আপত্তি কিছু করতে পারি না, কিন্তু হ্যাঁ মনের মধ্যে একটা ডাউট তো সবসময় তাহলে চলে আসে, কারণ সেটা কিন্তু আমি বলছি না, অনেক মানুষ এসে বলছে, আমি তাদের মানে মেন্টালিটিটা বোঝার চেষ্টা করছি। তারা হয়তো এটাই ভাবছে তাহলে কি সব নাটক ছিল, তাহলে কি সব নাটক ছিল। তো দেখুন, এই যে নাটক যদি থাকে না, যদি এটাকে নাটক বলে প্রমাণ করা হয়, তাহলে তো টিনের ওপরের দিকে যত চারিত্রিক দোষ, যত ওকে আমরা খারাপ কথা বলেছি, সেগুলো তো সব একেবারেই নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এই যে সন্দীপ যেই কেসটা করেছে টিনদের নামে, সেটা কি যে ওকে ঠকানো হয়েছে, প্রতারণা করা হয়েছে। ওর সাথে বিয়ের আগে এ অলরেডি একজনের সাথে বিবাহিত ছিল, তার সাথে ডিভোর্স হয়নি, তার সত্ত্বেও আমার সাথে বিয়ে হয়েছে, তাই আমার এই বিয়েটা কোনো বিয়েই নয়, এটাকে নাল অ্যান্ড ভয়েড বলে আপনারা বলে দিন, মানে এটাকে খারিজ করে দিন, আমার বিয়েটাকেই খারিজ করে দিন, তাহলে তো আর আমার ডিভোর্সেরও কোনো ব্যাপার থাকবে না। বিয়েই নেই তাহলে আর ডিভোর্স কী, তাই না? এই যে করেছিল সন্দীপ যে কেসটা, তো এই কেসটার সম্পর্কে আজকে একটা আপনাদের বিস্ফোরক তথ্য দেব। তো চিন্তা করে দেখুন, যদি এটা নাটক হয় তাহলে তো টিন মানে যেরকম সতীলক্ষ্মী সেরকমই সতীলক্ষ্মী, ও তো মানে তাহলে কিছু করেই নি, ফোকলার সাথে কিছু করেই নি, কোনো ব্যাপারই নয়। কিন্তু এটা সম্ভব নয়, এটা একেবারে নয়। হ্যাঁ, আমি এই কথাটা আগেও বলেছি যে ওদের পরিস্থিতির, ওরা যে অবস্থায় পৌঁছে, যদি দুজনেই মনে করে যে না যা হয়েছে হয়েছে, এখন আমাদের অন্যরকমভাবে ভাবতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা সম্পূর্ণ নাটক আমার কেন মানতে আমি পারবো না, কারণ সত্যি কথা বলতে নাটক হলে কেউ তাদের বাবা মাকে এরকমভাবে ছোট করে না, তার উপর কেস। আপনারা জানেন না যে যদি এটা নাটক বলে সাব্যস্ত হয়ে যায়, তাহলে কেস তার মানে নাটক করার জন্য শুধু আদালত, থানা, পুলিশ, আইন, আদালতের কেস করে সময় নষ্ট করা যায়, এত মূল্যবান যে সময় সেটা নষ্ট করা যায়, তার জন্য এদের কি শাস্তি হতে পারে আপনারা কোনো আইডিয়াই নেই। তাই বলছি যে না, নাটক প্রথম থেকেই না, কিন্তু হ্যাঁ এই ব্যাপারটা এখন এমন। আর সত্যি কথা বলতে একটা চিন্তা করে দেখুন না, যারা নাটক 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 বলেন, তারা একটা কথা চিন্তা করুন তো, তাহলে ফোকলা ওর এখানে কি মানে স্বার্থ আছে? তাহলে ফোকলা তো এক্সপোজ করে দেবে, তাহলে তো ফোকলা বলে দেবে যে না এরা নাটক করছে। যেমন প্রথম দিকে একবার ফোকলার মনে হয়েছিল যে এটা নাটক হতে পারে, কারণ দুদিন যেই ওর সাথে যোগাযোগ হয়নি, তখনই ওর মনে হয়েছিল যে আমার সাথে যোগাযোগ করছে না। ও নিজেই বলেছিল ওয়াইটিতে এরকম নাটকের জন্য অনেক কিছু হয়, তাহলে আবার আমার সাথে যেটা করছে সেটা নাটক নয় তো, সেটা ওর মনে স্বাভাবিকভাবে এসেছিল। আর এটা এসে তখন ও মানে ভেবেই ছিল যে একদম ও বিশ্বাস করতে পারেনি, এমনিতেই জানবেন যে ভালোবাসা একটা আলাদা জিনিস, ভালোবাসা বিশ্বাস এমনিতেই সাথে করে নিয়ে আসে। আর এর তো হচ্ছে গিয়ে স্বার্থ, আর এর তো হচ্ছে গিয়ে একে পটাতে পারলে এর পয়সায় সারা জীবন বসে বসে খাবো। মাসে 1 লাখ টাকা করে ইনকাম করে, 1 লাখ টাকা ইনকাম করে আমি এই কষ্ট করে কেবিনের মধ্যে গরমের মধ্যে রান্না করি, এরকমভাবে আমার জীবনযাপন করি, একটা ছোট্ট বেঞ্চের মধ্যে আমাকে শুতে দেওয়া হয়, সেখান থেকে আমি খুব ভালো একটা জীবন পেয়ে যাব। সেই জন্য ও জাস্ট জুয়া খেলে ওখানে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসছে একে, যে কোনোভাবে একে ক্যাপচার করতে হবে, আর সেই জন্যই টিন প্রথম যখন এসে তো প্রথমে মোহ যেটা হয় ঘোরা বেড়ানো, তার সাথে যা হওয়ার হয়েছে, তারপর যখন ওর আস্তে আস্তে মোহভঙ্গও হলো, যখন ও সত্যি বুঝতে পারলো যে আমি এটা কি করলাম, আমাকে এবার সারা জীবন একে বয়ে নিয়ে যেতে হবে, আমার বাবা মাকেও অবশ্যই বয়ে নিয়ে যেতে হবে, সমস্ত কিছু আমাকে পুরো দায়িত্ব নিতে হবে, আর শুধু আমাকে দায়িত্ব নিতে হবে না, এরা আমার আলাদা করে কোনো দায়িত্ব নেবে না। আমার খুশি থাকা, আমার আনন্দে থাকা, আমার ভালো থাকা, আমাকে নিয়ে ঘোরা বেড়ানো, সেটা ওরা কেউ কোনো কিছু করবে না। তুমি ঘুরতে নিয়ে চলো, বেড়াতে নিয়ে চলো, পয়সা তুমি খরচা করো, আমরা তোমাদের সাথে আছি, কিন্তু তোমার জন্য আলাদা করে আমরা করব সেটা হচ্ছে না। সেটা টিন ভালো করে বুঝতে পেরে গেছিল, খুব ভালো করে বুঝতে পেরেছিল। কিন্তু এই যে ফোকলা, এ তো কবিতা চোর, এ কথার জালে আটকে রাখে মানুষকে। তো সেই জন্য কথার জালে পাগলি তোর জন্য আমি এত কিছু করলাম, পাগলি তোর জন্য আমি সব ছেড়ে দিয়ে চলে আসলাম, পাগলি তুই এখন আমার সাথে এরকম করছিস, আমি তো আমার সমস্ত কাজ বাজ, আমার জাহাজকে ঠক্কর মেরে, জাহাজ মাস্তুল ছাড়কার বলে আমি চলে এসেছি,
আর তুই এখন আমার সাথে এরকম করছিস। আমার তো এখানে একটুখানি নিজেকে গুছাতে দাঁড়াতে আমার তো একটু সময় লাগে, আমার যা দাঁড়ানোর দাঁড়ায়, কিন্তু আমি দাঁড়াতে তো আমার একটু টাইম লাগবে, তাই না? তো যেটা মানে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আমি তোকে বার করে নিয়েছি সেটা তো দাঁড়াচ্ছেই ঠিক, কিন্তু আমাকে তো দাঁড়াতে একটু টাইম লাগবে না? তো সেই জন্য নানান রকম আমাকে সময় দেয়, এই করে এখানে টুকটাক একটা কাজ করা, এই সমস্ত কিছু করা, লোন নিয়ে, তারপর ওর গাড়ি কিনে নিয়ে গাড়ি কেনার জন্য টাকা পয়সা, সেই পয়সা দিয়ে কি করা, যে চলো গাড়ি তো কিনবো, তার আগে একটা দাও মেরে নিই, যদি মেরা পয়সা ডাবল হো যায়গা তো একটা পয়সা দিয়ে গাড়ি কিনবো আর একটা পয়সা দিয়ে ফুর্তি করব। এই রকম করে নানান রকম যারা এই ধরনের এই জুয়া ফুয়ার মধ্যে যারা থাকে না, তাদের মেন্টালিটি এরকমই হয়। যাই হোক, যেটা বলছিলাম যে সন্দীপকে এখন সাজানো হচ্ছে, যে এক হচ্ছে সন্দীপ যদি পরকীয়া করে তাহলে মানে এটা যদি সাব্যস্ত করা যায় তাহলে ও পরকীয়া করেছে, তাহলে এবার বলতে পারে যে তাহলে যদি ওরা মিলে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। তো এইবার হচ্ছে গিয়ে, যাই হোক, তাহলে বুঝলেন এই যে এবার এটা সত্যি কথা যে এটা পরকীয়া কোনোভাবেই নয়, এটা পরকীয়া কোনোভাবে নয়, কারণ শারীরিকভাবে তো যুক্ত হয়নি। আর এই যে ওর যে ব্লগগুলো, সেই ব্লগগুলো ভালো করে স্টাডি করে এই একটা গল্প ফাঁদা হচ্ছে। আর আমি এটা বিশ্বাস করি হতেই পারে যে সন্দীপ ওখানে গিয়ে কারোর সাথে দেখা করেছে, তো করতেই পারে। সেখানে ওর এটা পরকীয়া প্রথমত না, ওর তো ওয়াইফ ওর সাথে 6 মাসের ওপরে আলাদা রয়েছে, 6 মাস হাজব্যান্ড ওয়াইফ আলাদা রয়েছে। ও তো ওর ওয়াইফকে মানে ঘরে রেখে এই জিনিসটা করেনি, তাহলে কি করে পরকীয়া হবে? কি করে এটা পরকীয়া হবে? তাই না? একেবারেই সম্ভব না, এটা পরকীয়া বলা কোনো রকমভাবে সম্ভব না। তো যাই হোক, এবার চলে আসি যে সন্দীপ দেখলাম যে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম বলেই ডাকছি আমি, তো ওনার সাথে দেখা হয়েছে। আর উনি ওদের এই ব্যাপারটা দেখছেন, তো মেনলি দেখছেন উনি কৃষাণুর ব্যাপারটা উনি দেখছেন, যে কৃষাণুকে যাতে সন্দীপের কাছেই রাখা যায়, যাতে মা কাস্টাডি না পায়, সেই জন্য। তো যাই হোক, সেটা নিয়ে খুব ভালো কথা, উনি যেরকম লড়বেন, কিন্তু একটা কথা উনি বললেন, সেটা হচ্ছে গিয়ে যে কৃষাণুকে যেন ব্লগে দেখানো না হয়। তো সেখানেই আমার একটু আপত্তি রয়েছে, কারণ আমি আমার ব্লগ যখন করছি, তো আমার বাচ্চা তো আমার ব্লগেরই অংশ, আমার জীবনেরই অংশ, তাহলে তাকে আমি কেন দেখাবো না? আর যদি আজ এই কথাটা উঠছে, তাহলে এর আগে তাহলে তার মাকে উত্তর দিতে হবে যে বাচ্চাটি যখন গর্ভস্থ ছিল তখন থেকে কেন ও দেখিয়েছে। এরকম শুধু সন্দীপের কথা নয়, আর যদি সন্দীপকে এটা বলা হয় যে তুমি তোমার বাচ্চা দেখাতে পারবে না, তাহলে দুদিন পর তো সব ব্লগারদেরকে এটা বলা হবে যে তোমার বাচ্চা দেখাতে পারবে না। কেন দেখাতে পারবে না? বাচ্চাকে যদি দেখানো মানে শিশু আইন সুরক্ষা, তারা এটা বলতে পারে যে বাচ্চাদের জন্য যেটা ক্ষতিকর। এবার বাচ্চাকে দিয়ে তুমি কোনো কাজ করাচ্ছ, সেটা দেখিও না বা করিও না, তুমি করাবেও না, সেটা দেখাবেও না। বাট বাচ্চাকে তুমি কিভাবে রাখছো, তোমার বাচ্চা কি খাচ্ছে, তোমার বাচ্চা স্কুলে যাচ্ছে, সে কি পড়াশোনা করলো, সেটা তো একটা বাচ্চার ডেভেলপমেন্ট দেখানো হচ্ছে। সেটার জন্য বিদেশে তো লোক আছে, তারা প্রত্যেকে বাড়িতে গিয়ে দেখে আসে যে বাড়ির বাচ্চাদের চাইল্ড ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে কিনা। এত জনগণ, এত মানুষ সংখ্যা আমাদের সম্ভব নয়, কিন্তু বিদেশে যারা অনেক জায়গায় তো বিদেশে আছে, বাচ্চা হলে ওরা উল্টে গভর্নমেন্ট থেকে সব খরচাও দেয়, আলাদা করে টাকাও দেয়, কারণ জনসংখ্যা এত কম বলে ওরা উৎসাহ দেয় বাচ্চা যাতে আরও নতুন মানে হয় আর কি। তো সেক্ষেত্রে তারা প্রত্যেকে তাদের চাইল্ড অ্যাক্ট এত মানে টাইট, সেই সব দেশে পর্যন্ত বাচ্চাকে দেখানোর জন্য কোনো আপত্তি করা হচ্ছে না। আর আমাদের দেশে এই বাচ্চাটাকেই শুধু দেখানো হবে না, কারণ তাহলে এত ব্লগাররা আছে, তাহলে প্রত্যেকের বাড়ির বাচ্চাকে দেখানো হবে না, সেটা করুন। একজনের ক্ষেত্রে কেন মানে আইন আলাদা হবে? আর এখানে ওর মা চলে গেছে, ওর মা থাকতে পারেনি, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, মানে ওর মায়ের ব্যাপার। সেখানে না বাচ্চার কোনো প্রবলেম আছে, না বাচ্চার বাবার কোনো প্রবলেম আছে। বাচ্চার বাবা যেখানে ছিল সেখানেই রয়েছে, তাহলে সে কেন এতদিন ধরে বাচ্চাকে দেখাতো? পুরো ভিডিওগুলো দেখুন, সব যে ও যতদিন ধরে ছিল ওই তো সবসময় ওর বাচ্চাকে দেখাতো। তাহলে ও এখন যেহেতু এখানে নেই, সেহেতু বাচ্চা দেখানো যাবে না। কেন দেখানো যাবে না?
বাচ্চা কি করছে, কি খাচ্ছে, বাচ্চাটাকে কিভাবে টেক কেয়ার করা হচ্ছে, সেটা আমরা নিশ্চয়ই দেখতে চাইবো। বাচ্চাটা কেমন আছে না আছে, ওকে না দেখলে আমরা বুঝবো কি করে আছে যে ও হেলদি আছে না ও দুঃখী রয়েছে, ও হ্যাপি বেবি রয়েছে নাকি ও ক্রাই বেবি হয়ে যাচ্ছে, ও কি হয়েছে সেটা আমরা কেন দেখবো না? কিসের জন্য দেখবো না? আপনারা তো যখন যাচ্ছেন, যখন চাইল্ড সুরক্ষায় যাচ্ছেন, তাদেরকে বোঝান, কারণ সেখানেও মানুষ বসে রয়েছে, তারা নিশ্চয়ই বুঝবে। আজকে যদি এটা হয় তাহলে এরপর কি হবে বলুন তো? যদি কোনোভাবে, আমি মনে করছি যদি কোনোভাবে আমাদের দেশের আইন আছে, আইনের ফাঁকও আছে, তো সেই কোনো ফাঁক ফোকর দিয়ে কোনো কিছু গুজে গাজে যদি বাচ্চাটাকে মা নিয়ে যায়, সেক্ষেত্রে ও বলবে যে না, বাচ্চাকে আমি দেখাবো না। এবার তাহলে আমরা বুঝতেও পারবো না যে বাচ্চাটার সাথে কি হচ্ছে, বাচ্চাটা ভালো আছে, বাচ্চাটা খাচ্ছে নাকি বাচ্চাটা সারাদিন ঠাম্মি দাদা বড়দা বাবা বাবা করে কাঁদছে, কিচ্ছু আমরা বুঝতে পারবো না। হয়তো বাচ্চাটাকে যখন ঘুম পাড়াবে তখন খানিকটা ও নিজের ব্লগিং করে নেবে, নিয়ে ও আর আমাদেরকে বাচ্চা দেখাবেই না। এটা তো আপনারা ওর হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। বাই এনি চান্স যদি এইটা হয়, তখন তো বলবে না, বলেছে শিশু সুরক্ষা থেকে বাচ্চাকে দেখানো যাবে না। এবার বাচ্চার সাথে কি হচ্ছে না হচ্ছে আমরা কি করে জানতে পারবো? তাই না? আর এই বাচ্চাটা তো আমরা আজকে থেকে দেখছি না, যখন হয়নি, যখন ওর মা প্রেগনেন্ট তখন থেকে দেখছি। নালে চিন্তা করে দেখুন, সুদূর কোনো দেশে বসে আছে কোনো মানুষ, ও বাচ্চাটা ঠান্ডায় কষ্ট পাচ্ছে বলে কত মানুষ কান্নাকাটি করছে, তা যার যেটুকু করার তারা করেছে। তাহলে চিন্তা করে দেখুন তো, এটা তো আমার একেবারেই মানে একদম মেনে নেওয়া যাচ্ছে না। যে দেশে বাড়ি বাড়িতে লোক পাঠিয়ে বাচ্চার সুরক্ষা দেখা হয়, তারা বাচ্চা দেখানো অন ক্যামেরা, তাতে আপত্তি করছে না। আর আমাদের দেশে এরকমভাবে বাচ্চা দেখানো যাবে না, এটাকে বাচ্চা বেচা বলে। তাহলে প্রত্যেকটা মানে ইন্ডিয়ান যে কটা ইউটিউবার আছে, তারা প্রত্যেকের ক্ষেত্রে এটা হবে যে বাচ্চা দেখানো যাবে না। একজনের ক্ষেত্রে আইন কেন হবে, সেটার কারণ দেখান। আর যদি মানতাম প্রথম থেকে বাচ্চাকে মা দেখাতো না, আজকে মা বাড়িতে নেই বলে তার বাচ্চাটাকে মুখটা দেখানো হচ্ছে, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। বাট বাচ্চার মা তো নিজে ইন্ট্রোডিউস করিয়েছে, এমন সময় করিয়েছে যখন বাবারও ক্ষমতা ছিল না যে আমার বাচ্চা দেখানো। বাট তার মা পেটের ভেতর থেকে দেখিয়েছে, তাহলে আজকে সে নিজের স্বার্থে এরকমভাবে আইন নিয়ে খেলতে পারে। তো যাক, আইন নিয়ে তো প্রচুর খেলা হচ্ছে, এটুকু আপনাদেরকে বলি। বিশাল বিষয় হয়েছে, আপনারা অনেকেই জানেন না। তো আপনারা একটা খবর পেয়েছেন, যেটা কিনা যে এই টিন একটা বড় কোনো নামী উকিল সে হায়ার করেছে। আর সে করবে না কেন? কারণ তার পেছনে তো মস্ত বড় হাত রয়েছে, সেটা আমরা জানি কোথা থেকে। যে কিনা আউট অফ দ্য মানে কনটেক্সট বলছে, আমার এত ইএমআই, যে ব্যাঙ্গালোর থেকে বসে বলছে আমার এত টাকা ইএমআই, আমার এত টাকা খরচা, আমার বরের এত ইএমআই, এত খরচা, আমি কি করে টাকা পয়সা দিয়ে হেল্প করব? যেখানে কিনা একবারও টাকা পয়সার প্রশ্নই ওঠেনি, কোনো প্রশ্নই ওঠেনি। টিনকেও বলেনি যে ব্যাঙ্গালোর থেকে কেউ টিনকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, শুধু বলেছে ব্যাকিং করেছে। আমি বলেছি ব্যাকিং করেছে, যে ব্যাকিং করছে, মানসিক দিক দিয়ে উৎসাহ দিচ্ছে, আর সমস্ত রকম মানে কোথায় কি যোগাযোগ করতে হবে, কার সাথে যোগাযোগ করলে কাজ হবে, এইগুলো আমি বলেছি, এই দিকে হেল্প করছে। একবারও বলিনি, টাকা পয়সার প্রসঙ্গ ওঠাইনি। কিন্তু সে নিজের ভিডিওতে যখন বলতে বসলো তখন বলল কি যে আপনাদের आप लोग को कैसा लगता है मेरे मैं पैसा देके मैं कैसे करूँगी এরকম করে, যে রুমালির কথা বলছি, যে কোনো ব্যাপারই নেই। সে বলছে যে আমি নাকি টাকা দিয়ে মানে টাকা দেওয়ার প্রশ্ন উঠেছে। মানে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। ও হিন্দিতে বলতে হবে, ঠাকুর के घर में कौन है, मैंने तो कला नहीं खाया है। এইরকম করে বলছে যে টাকা পয়সার কথা। তো যাই হোক, তো ধরেছে অনেক বড় উকিল, তো আর সে একটা অনেক বড় কাজও করে দিয়েছে। মনে আছে টিন বলেছিল যে ভালোই জানি ফ্রেঞ্চ কার্ড দাদাকে দিয়ে এখানে পাঠিয়ে অনেক কিছু করা হয়। হ্যাঁ, তো ডাইরেক্টলি বলেছিল, অনেক কিছু বলেছিল যে অনেক কিছু জানি, নিজে আসে না, পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে যাতে নিজেকে আসতে না হয়। তো সেরকমভাবেই জানেন আইন আছে, আইনের ফাঁকও আছে। তো কি জানি টিন যেরকমভাবে বলেছে সেরকমভাবেই হয়তো কোনো রকমভাবে কিছু, কিন্তু টিনের যে কেসটা সেটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এই যে 19 তারিখ আমি যাব না, ওয়েট অ্যান্ড ওয়াচ।
ওয়াচ বলেছিল না, আমাকে যেতে হবে না, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো সেখানে হ্যাঁ সত্যি রানাঘাটে ওকে আর যেতে হবে না। আর এটার যে আমি বলছি, আমি কোনো গল্প বানিয়ে বলছি না, একদম ই কোর্ট সার্ভিস থেকে প্রমাণ তুলে নিয়ে আপনাদের জন্য প্রমাণটার সাথে অ্যাটাচড করে দিয়ে দেখালাম। এই যে সন্দীপ যে 19 তারিখ গেছিলো, সন্দীপ গিয়ে কথা বলে চলে, মানে তারা তো অ্যাপিয়ার করেনি, কথা বলে হয়তো চলে এসছে, তারপরে টিনের উকিল হয়তো সেখানে গিয়ে এই কেসটাকে ট্রান্সফার করে নিয়েছে নিজের ইনফ্লুয়েন্স লাগিয়ে বা যেভাবেই হোক। যিনি বিগ শট শুনছি, তো যার যে বিগ শট তার তো বিগ পাওয়ার থাকে, তাই তো? তো সেই পাওয়ার দিয়ে কোনো রকমভাবে, আমি জানি না, ভেবেছিলাম যে এটা এত ইজি হবে না, কারণ কোনো গ্রাউন্ড নেই। ও কোনো অসুস্থ কেউ না, বা ওর এমন কোনো ব্যাপার নেই যে বাড়িতে কোনো অসুস্থ মানুষ আছে, তার দেখাশোনা করতে হয়, তার ভার সম্পূর্ণ তার ওপর, সেই জন্য ওর এখান থেকে ওখানে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এরকম কোনো কি দেখিয়েছে আমি ঠিক জানি না, হয়তো সেরকমভাবেই কোনো একটা কিছু দেখিয়েছে যে এই কারণে সম্ভব নয়, কোনো এমন অসুস্থতার কারণ দেখিয়েছে যেটা তারা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা মানে সেটা কিছু তারা ধরেই নিয়েছে হয়তো, যে হ্যাঁ ঠিকই আছে, অসুস্থ বলছিল, হয়তো অসুস্থতার কারণেই দেখিয়েছে যে অসুস্থ, আমার ক্লায়েন্ট এত দূর আসতে পারবে না, সেই জন্য তার বাড়ির কাছাকাছি যে কোর্ট আছে সেই কোর্টে এই কেসটা ট্রান্সফার করা হোক। তো সেটা হয়েছে, আমি ই কোর্ট থেকে এটা দেখলাম। তো এখনও মানে সবেই তো হয়েছে, তো সব কিছুকে মানে ঠিকঠাকভাবে মানে ই কোর্টে আর কি সব ডেটাগুলো দিতেও একটু টাইম লাগে। তো ডেটা যখন দেওয়া যাবে তখন পরিষ্কার বোঝা যাবে যে এটা মানে অবশ্যই বসিরহাট কোর্টেই হয়তো ট্রান্সফার হয়েছে। সেই জন্যই টিন এত গলা বাজিয়ে এত করে বলছিল যে হ্যাঁ দেখ এবার কি হয়। তো এই বলেই হয়তো ও বলছে যে বাচ্চাকে আমি নিয়ে আসবো। বাচ্চাকে নিয়ে আসাটা বড় কথা, তো বড় অবশ্যই, কিন্তু শুধুমাত্র স্ট্রাইক দিয়েছে সেটার জন্য এত 8 মাস ধরে বাচ্চার কথা মনে পড়লো না। যেই বাচ্চার বাবা স্ট্রাইক দিল তখনই বাচ্চার কথা মনে পড়লো, কারণ বাচ্চাকে বাচ্চার বাবার থেকে সরিয়ে নিতে পারলে খুব ভালো হয়। মানে বাবার মেরুদণ্ডটাই ভেঙে যাবে, তো এটাকেই চাইছে আর কি করতে। তবে বাচ্চাটাকে ওই যে রাখবে কীরকমভাবে, কষ্টেই রাখবে, আর দেখাবে না শিশু সুরক্ষার নাম দিয়ে, আমাদেরকে দেখাবেও না সেটা আমাদেরকে দেখাবেও না। আমি শুধু একটাই কথা বলবো যে আশেপাশেই যারা থাকবেন, যদি বাই এনি চান্স, আমি যেহেতু সন্দীপের পাশে সঙ্গীতা ম্যাডাম এসছেন, উনিও যখন এত জোর দিয়ে বলছেন, তাহলে সম্ভব নয় হয়তো ব্যাপারটা, কারণ নালে ওরাও আজকে দেখলাম টিনের একটা ভিডিওর টাইটেল থাম্বনেলে দিয়েছে, এত দৌড়ঝাঁপ করে কোনো লাভ নেই, ছেলে আমার কাছেই আসবে, ভালো কথা, প্রথম দিনই আসা উচিত ছিল। আর এই পুরো ব্যাপারটার মধ্যে সম্পূর্ণভাবে ফোকলা চুপ করে রয়েছে, দেখছেন আপনারা, লক্ষ্য করছেন, ফোকলার কিন্তু কোনো কথা নেই। ওকে জায়গা মতো জায়গা দিয়ে মানে একেবারে কি বলে হুড়কো দেওয়া হয়েছে। সেই জন্যই একবার হয়তো লিখিয়েছিল, কি জানি বলা যায় না, কারণ এই যে সমাজসেবী দাদা, সেই সমাজসেবী দাদাও কিন্তু এমনি অফিসিয়ালি বললো যে আমি সরে গেছি এই কেসটা থেকে, কিন্তু পুরোপুরি সরেনি। তার প্রধান প্রমাণ হচ্ছে যে এই আমাদের এস হার্ট, তার চ্যানেলে ওনাকে দেখা যায় কমেন্ট করতে, ওই যে সমাজসেবক দাদার যে আইডিটা, যে চ্যানেলটা, সেটা দিয়ে কিন্তু দেখা যায় এস হার্টের ওখানে কমেন্ট করতে। আর এস হার্ট কাকে সাপোর্ট করছে আপনারা ভালো করে জানেন, তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা যে পকলমে কীরকমভাবে সাহায্য করা হচ্ছে। হ্যাঁ, আর এই জন্যই কিন্তু এই যে ঘোড়ামুখী হঠাৎ করে বলছে না যে আমাদের এখানকার মেল ক্রিয়েটার যাকে কিনা হাফ লেডিস, তারপর আমি নতুন শুনলাম একটা নাম দিয়েছে চম্পা দাদা, আমি তো এটা জানতামই না, আমি ভাবলাম চম্পা মাসি কোনো অন্য মহিলাকে বলছে হয়তো, পরে আমি জানতে পারলাম যে আমি একটা ভিডিওর মধ্যে চম্পা বলে উল্লেখ করেছিলাম, সেখানে আমাকে অনেকে পরে পার্সোনালি জানিয়েছে যে এটা ওই এস হার্টকে বলছে ঘোড়ামুখী, যাকে দুদিন আগে হাফ লেডিজ আর চম্পা বলছিল, তাকে এখন বলছে আমাদের দেশের মেল ক্রিয়েটার। আর সেটা বলতে গিয়ে একটা দেখলাম ভিডিও বানিয়েছে, দিয়ে বলছে যে আমার সাথে কত ভালো সম্পর্ক ছিল, আমার সম্পর্কে কি না কি বলেছে, আমি তো ওর সম্পর্কে কোনো কথা বলিনি। সত্যি রিয়েলি আজকে আমার গায়ে পুরো মানে গাটা রি করে উঠছিল একটা নাম ওর মুখে শুনে, সেটা হচ্ছে তুনের নাম। সেখানে বলছিল যে আমাদের অনেকের সাথেই ভালো সম্পর্ক ছিল, তার মাঝখানে তুনের নামটা উঠিয়েছে।
দিয়ে বলছে তার মায়ের সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমি তো কোনো কথা বলিনি, ও তো ভুলে গেছে। এই যে যাকে ও চম্পা দাদা আর হাফ লেডিস তো নাম দিয়েছে ছোট ছেলে, বাদ দাও সেটা, চম্পা দাদা, ওর দেওয়া লেটেস্ট নাম চম্পা দাদা। সেই চম্পা দাদার কথা ও বলেছিল, ওই চম্পা দাদার সাথে টুনের নোংরা সম্পর্ক বলেছিল। ওই কথাটা শুনে আমার তখনও পা থেকে মাথা অব্দি ফেটে গেছিল রাগে। সে আমার সম্পর্কে অনেক কথা বলেছে, বলুক, পরবর্তীকালে আবার বলেওছে যে আমি বলতে চাইনি, আমাকে দিয়ে বলানো হয়েছে, তাও আমি ঠিক আছে চলো। কিন্তু এই যে এই কথাটা শুনে না, ওর মায়ের সাথে, ওর মাও একজন ক্রিয়েটার, মায়ের একজন অপরের সাথে বলা ঠিক আছে, সেটা সেই অবধি বলা যায়, কিন্তু এই বাচ্চাটা যে নাকি সম্পর্কে মামা মামা বলে ডাকে, সেই বাচ্চাটার সাথে নোংরা সম্পর্ক বলেছিল এই 8 ডিগ্রিধারী অশিক্ষিত নোংরা মেয়ে ছেলে, ও ভুলে গেছে। ওর মুখে ওই নামটা শুনছিলাম যখন, মনে হচ্ছিল জিভ টেনে ছিঁড়ে দিতে ইচ্ছা করছিল। তো যাই হোক, নোংরামি মানে ভুলে যায় কি নোংরামি করে রেখেছে, ভুলে যায়। তো আমার একবারে মানে আমার মতে এটাও যে ভুলে যাওয়া ভালো, ভুলে যাও, গিয়ে সব যদি এক হয়ে যাও খুবই ভালো, খুব ভালো কথা। কিন্তু এই যে বাচ্চাদের সম্পর্কে যে কথাগুলো বলে যায় না, সেই দাগগুলো, সেই ক্ষতগুলো রয়ে যায়। আমাদের সম্পর্কে আমরা খারাপ কথা একজন বললো, সেটা তাও আমাকে বলেছে, আমি ক্ষমা করলেও করতে পারি, কিন্তু যখনই বাচ্চা টানে না কোনো মানুষ, মাদের উচিত না সে কথাটা ভোলা। তো সেখানে এইরকম বলেছিল, সব কিছু ঠিক আছে, সমস্ত ঠিক আছে। এরকম সেম ও সন্দীপের সাথেও সীমার মেয়ের করেছে, কারণ ওর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ও সীমাকে বলে যে তোর কাছে তো সম্পর্কের কোনো দাম নেই, সবই কাস্টমার, কিন্তু তাহলে তুই কোথায় বড় হচ্ছিস, তোর কাছে সম্পর্কে কি দাম? হ্যাঁ, তোর কাছে কিসের সম্পর্কের দাম যে মামা সাথে ভাগ্নিকে তুই অহরহ শুইয়ে দিচ্ছিস? তুই দেখেছিস নাকি? ও তোর তো আবার মামা বয়ফ্রেন্ড ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বুঝতে পারছি, ওর তো মামা বয়ফ্রেন্ড ছিল। প্রথম যে বয়ফ্রেন্ড সেটা তো ওর মামা, এক মামা, যে কিনা এখন ভিন রাজ্যে থাকে। তাহলে বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আপনাদের কাছে একটা বিস্ফোরক তথ্য আজকে দিয়ে দিলাম যে ওই কেসটা ট্রান্সফার হয়ে গেছে, এবার নিজের এলাকায় ট্রান্সফার করে নিয়েছে। জানেন, এলাকায় ওরা প্রভাবশালী, প্রভাব খাটাতে পারে, তার ওপর আরও যে এখন যিনি আছেন, যে কিনা দূর থেকে হেল্প করছে, যাকে ঢুকিয়ে দিয়েছেন, তার সাথে কিন্তু এই যে বসিরহাট কানেকশান না, গভীর কানেকশান আছে, সেটা গভীর কানেকশান। ওইখানে যার সম্পর্কে বলা হয় থুনথুন, যে তার প্রচুর মানে ইনফ্লুয়েন্সিয়াল সে মানুষ, তার ইনফ্লুয়েন্সিয়াল কি ব্যাপার আমি জানি না, বাট তার কিন্তু এর সাথে গভীর সম্পর্ক, সেই লাগিয়েছে, যোগাযোগটা করিয়েছে। তো যাই হোক, দেখা যাক, আইনের মতো চলবে, আমরা আমাদের মতো চলবো। তবে সঙ্গীতা ম্যাডামকে একটাই কথা বলবো, যে শিশু সুরক্ষা আইন যদি হয়, তাহলে সব শিশুর ক্ষেত্রে সেটা লাগু করান। আমিও দেখাবো না আমার বাচ্চাকে, তাহলে কিন্তু একটা ওর বাচ্চা দেখা যাবে না, আর সবার বাচ্চা দেখানো যাবে। ইনসাইড আউটের বাচ্চা, স্নেহা দেবজিৎ, আরও যত বাচ্চা আছে প্রত্যেকটা, তারা কেউ তাহলে বাচ্চা দেখাতে পারবে না। যদি বাচ্চাকে ব্লগিংয়ের মধ্যে দেখানো মানে সেটা বাচ্চা বেচা হয়, তাহলে দেখাতে পারবে না। আমি মানতাম যদি সন্দীপ দেখাতো বাচ্চাকে দিয়ে এমন কোনো কাজ করাচ্ছে, মাটি খুঁড়াচ্ছে বা কিছু করাচ্ছে, বা আমার দেখো এই বাচ্চাকে দিয়ে আমি ম্যাজিক শো দেখাচ্ছি, সেরকম তো কোনো ব্যাপার না। বা আমার বাচ্চা দেখো আমাকে কি করে দিচ্ছে, বাচ্চা রান্না করে দিচ্ছে বা কিছু, এরকম তো কিছু না। আমার বাচ্চা খাচ্ছে কি পড়ছে, স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, ওর বন্ধুরা কারা আছে, ওর কে আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমাদের সাথে পাকা পাকা দুটো কথা বলছে, এটা তো আমার জীবনের অঙ্গ, এটা আমি কেন দেখাবো না? শুধু আমি বাংলা ইউটিউবারদের কথা বলছি না, আমাদের হিন্দি, পুরো ইন্ডিয়ার ইউটিউবার, কারণ চাইল্ড অ্যাক্ট নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের চাইল্ড নিয়ে বলবে না, তারা পুরো দেশের চাইল্ড নিয়ে বলবে। তাহলে বলুন, সব বাচ্চাই তাহলে দেখাবে না? দেখালে সব বাচ্চাই দেখাবে, নাহলে কোনো বাচ্চাই দেখানো হবে না। একজনের ক্ষেত্রে একরকম নিয়ম হবে না। আর সবচেয়ে বড় কথা, তার মাকে জিজ্ঞাসা করুন সে কেন এতদিন দেখিয়েছে, আজ কেন আপত্তি করছে, যেহেতু সে দেখাতে পারছে না। আর সে পরবর্তীকালে তার বাচ্চা যে ওর মানে বাঞ্ছা আছে বাচ্চাকে নিয়ে যাওয়ার, যাতে বাচ্চাকে ওর কীরকমভাবে রাখছে, টেক কেয়ার করছে, খেতে দিচ্ছে কি দিচ্ছে না, বাচ্চা খাচ্ছে কি খাচ্ছে না, অসুস্থ আছে, জ্বর হচ্ছে কি হচ্ছে, সেগুলো যাতে লোকচক্ষুর আড়ালে ও করতে পারে, বাচ্চাকে রেখে বাবাকে শাস্তি দেওয়ার জন্য, সেই জন্য এই আইনের জন্য ও লড়ছে। প্লিজ এই জিনিসটা বার করুন। বলুন কেন গর্ভাবস্থা থেকেই বাচ্চাকে কেন দেখিয়েছে? গর্ভাবস্থাতে তো বাবার ক্ষমতা ছিল না দেখানোর, এটা বলুন, ঠিক আছে? আর আইন সবার জন্য একরকম রাখুন। তো
তো যাই হোক, সন্দীপের এখন সন্দীপকে পরকীয়া করে আর কি ব্যাপারটাকে শোধবোধ আর কি, ও পরকীয়া পরকীয়া শোধবোধ। তো যাই হোক, এই হচ্ছে বক্তব্য। এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপর টিনের ভিডিও নিয়ে আসছি, মারাত্মক কিছু বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।